শামস আফরোজ চৌধুরী, কিন্তু ডাকনাম হচ্ছে প্রভা। প্রভা আমার ডাকনাম। তো প্রভা এত বিবিএ করে ফেলছে, এখনো বিয়ে হচ্ছে না। আপনার যদি একটা ফেসবুক চ্যানেল থাকে, আপনার যদি একটা ইউটিউব চ্যানেল থাকে, ইউ ক্যান বি স্টার। যে ফেসবুক থেকে আমার হাইয়েস্ট এসেছে 12 লাখের মতন। 12 লাখ টাকা অনেক সরকারি চাকরিজীবীর সারা জীবন চাকরি করার পরে পেনশন। এরপর যে একটা ভয় পেলাম, আমি বাসায় এসে বলি না আমি আর ভিডিও বানাবো না। আমি একবার ভাবছি যে মনিটাইজেশনটা অফ রাখি কিছুদিন, যে টাকা যেন কম আসে। এরকম হয়েছিল আমার। দেখি তো মনে হয় যে ব্রেনের মধ্যে সবসময় কিছু না কিছু চলছে। ভেতরে আরেকটা শামস আছে। তারপর থেকে ফুপ্পিকে আর বাদ দিলাম না। এখানে অসংখ্য ক্যারেক্টার, ফুপি একটা ক্যারেক্টার, শামসু একটা ক্যারেক্টার, হাইয়া একটা ক্যারেক্টার। আমার কমেন্ট সেকশন গেলেই দেখা যায়, কারণ আমার টার্গেট অডিয়েন্স কারা। কতগুলো ব্র্যান্ডের সাথে কাজ করা হয়েছে এখন পর্যন্ত? অনেক, মানে এমন কোনো ব্র্যান্ড বাদ নেই। সো আমি যদি এখন আপনার রেভিনিউ বলি মান্থলি, আমরা 5 থেকে 7 লাখ পার মান্থ। আমার মনে হয় যারা কন্টেন্ট ক্রিয়েশনে ক্যারিয়ার করতে চান তাদের জন্য আজকের আড্ডাটা খুব গুরুত্বপূর্ণ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি অল টাইম মিল্ক ব্রেড প্রেজেন্স দার্জি কিবরিয়া শোতে। আমি কিবরিয়া আপনাদের সঙ্গে রয়েছি এবং আপনারা দেখছেন নেক্সাস টেলিভিশন। নেক্সাস টেলিভিশনের শনিবারের রাত 9টা মানেই হচ্ছে এই অনুষ্ঠানটি, এবং এখানে আমাদের পরিচিত, আলোচিত, সমালোচিত নানা ধরনের অতিথি এসে থাকেন। তো আজকে আমি যাকে নিয়ে আপনাদের সঙ্গে সময় কাটাবো তাকে আপনারা চেনেন সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে। সে অনেক মানুষের কাছে জনপ্রিয়, শামস আফরোজ চৌধুরী, এবং তার সে আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে নামে পরিচিত সেটা হচ্ছে থট অফ শামস। শামস, কেমন লাগছে আমার এখানে আসতে পেরে? এখন ভয় লাগছে। কি বলবো? ভয় কেন লাগছে? মানে আমি আসলে কথা গুছিয়ে এতটা বলতে পারি না, নার্ভাস ফিল হচ্ছে একটু। সো আমরা ডেফিনেটলি নার্ভাস হওয়ার স্বাধীনতা আছে, আপনি যতটুকু পারেন নার্ভাস হন, কোনো সমস্যা নাই, কিন্তু আমরা গল্প করব। আমরা একেবারে শৈশব থেকে শুরু করতে চাই। কেমন পরিবারে আপনার জন্ম এবং ছোটবেলার কি গল্প আপনি আমাদের সঙ্গে শেয়ার করতে চান? আচ্ছা, আমার জন্ম ঢাকাতেই। তো আমি আমার মা বাবার একমাত্র সন্তান। তো ছোটবেলায় আমার আব্বু অনেক বছর দেশের বাইরে ছিল, তো 12 বছরের মতন। তো এই লম্বা একটা সময় দেখা গেছে আমি আম্মুর সাথে একাই, আম্মু আমাকে মানে বড় করেছে। আব্বুর আসা যাওয়া ছিল এবং আমাদেরও দেশের বাইরে যাওয়া আসা হতো। আব্বু 12 বছর উনি দেশের বাইরে ছিলেন বলতে ওনার ওখানেই কাজ করতো আব্বু। দেশে আগে জব করতো, পরে ওখান থেকে আব্বু দেশের বাইরে ছিল, তো ওখানেই আসা যাওয়া, এভাবে 12 বছর মানে চলে যায়। তো ওই সময়টা পুরাই মানে আম্মুর সাথেই থাকা, সময় কাটানো, এবং মানে আম্মুর অনেক স্ট্রাগল দেখে আসলে বড় হয়েছি। যে কারণ আম্মুর বয়সটা তখন একেবারেই কম ছিল, 23-24 বছরের একটা মেয়ে, আর আমি অনেক ছোট। তো একা একটা মেয়ে, তখন লাইফটা আসলে এত ইজি ছিল না। এখন যেমন ঘরে বসেই আমরা অনেক কিছু করতে পারি, তখন অনেক ডিফিকাল্ট ছিল। কোথায় থাকতেন আপনারা? তখন ধানমন্ডিতে ছিলাম। ও, ঢাকাতেই ছিলেন? হ্যাঁ, ঢাকাতেই। তখন আমাদের নিজেদের বাসা হয়নি আর কি। তখন ধানমন্ডিতেই আমরা ভাড়া থাকতাম। তো অনেক কষ্ট করতে দেখেছি আমরা। এখন কি ঢাকাতে নিজেদের বাড়ি হয়ে গেছে? এখন হয়েছে, বিশাল, আলহামদুলিল্লাহ। ও আলহামদুলিল্লাহ, ডেফিনেটলি। আচ্ছা, বাই দ্য ওয়ে, বাড়ির কথা মনে হলো যে কিছুদিন আগে দেখলাম যে শামস বোধহয় ফ্ল্যাট কিনেছে বা কিছু একটা কিনে। সো ইউ ডিড দ্যাট? জি। এই কন্টেন্ট ক্রিয়েশনের পয়সা দিয়ে? একদম, শুধু ফেসবুকের যে ইনকামটা ছিল ওটা দিয়ে ফ্ল্যাটটা কেনা হয়েছে আর কি। ওকে, কত স্কয়ার ফিটের? এটা হচ্ছে 1200 স্কয়ার ফিট। কোথায় এটা? এটা হচ্ছে মানে ঢাকা সিটির মধ্যে খুব ভালো একটা লোকেশনই, খিলগাঁওর সাইডে, একদম মেইন রোডের সাথেই। তো ফ্ল্যাটটা খুব বেশি বড় না, বাট মানে লোকেশন বুঝে, এবং এটার চারপাশে অনেক সুন্দর ভিউ আছে। একটু প্রাইসটা একটু বেশি। শুধু ফেসবুকের পয়সা দিয়ে? শুধু ফেসবুকের দিয়ে। জীবনের সাথে চলে নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। সো এই যে আমরা মাঝখানে যে আরেকজন কন্টেন্ট ক্রিয়েটর যে বললো যে প্রতি মাসে 10 লাখ টাকা ইনকাম করে, এবং সেটা নিয়ে বিভিন্ন রকমের ট্রল হলো, আমরা দেখলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে। তো এই যে আপনার ফ্ল্যাট কেনার ব্যাপারটা, আপনি আসলে কি বলবেন? আমরা যখন শুনি যে একজন কন্টেন্ট ক্রিয়েটর প্রতি মাসে 10 লাখ টাকা ইনকাম করে, এটা শুনে আসলে মানুষজন হাসাহাসি করে কেন, অবাক হয় কেন, কি মনে হয়? না, আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে যেটা বুঝি যে আমাদের এই ইনকামটা কিন্তু কখনোই ফিক্সড না। হ্যাঁ, দেখা যায় কখনো 1 লাখও আসতে পারে, আবার হয়তো কোনো সময় 10 লাখ চলেও আসতে পারে। বাট এখন কিন্তু ফেসবুকের ইনকামের যে অবস্থাটা, এটা কিন্তু অনেক খারাপ।
সবার ক্ষেত্রেই। তো 2020-তে যখন আমি মনিটাইজেশন পাই তখন যদি কেউ বলতো যে হ্যাঁ 10 লাখ 20 লাখ আসছে, তো এটা আসলে বিশ্বাসযোগ্য হতো যদি তার ভিডিওগুলোর পারফরমেন্সও দেখতাম যে ভালো সব মিলিয়ে। কিন্তু এখন এটা আসলে এখানে একটু ডাউট আছে যে আসলে কারণ একটা যে কন্টেন্ট ক্রিয়েটার তার পেজে ঢুকলে তার প্রতিটা ভিডিও কেমন পারফর্ম করছে ওইটার উপরেই বোঝা যায় সে মান্থলি, মানে আমরা বুঝবো যারা কন্টেন্ট ক্রিয়েটার আছি। ডেফিনেটলি, বাট এটা যে অবিশ্বাস্য ঘটনা তা বলা যাবে না, রাইট? সো আমরা যেখানটায় ছিলাম যে আপনার মা আপনাকে মোটামুটি কিশোরী বয়স পর্যন্ত একাকী বড় করেছে। হ্যাঁ, তো ওই সময়টাতে মানে কি হতো, বাবাকে খুব মিস করতেন কিনা? হ্যাঁ, বাবাকে মিস করতাম। একটা মানে যখন আব্বুর কাছে যাওয়ার একটা সময় আসতো যে আমরা দেশের বাইরে যাচ্ছি, তখন তো একটা অন্যরকম এক্সাইটমেন্ট কাজ করতো, বা আব্বু আসছে দেশে, ওইটা আলাদা। বাট বেশিরভাগ সময়টাই দেখেছি যে আম্মু একদম একা সব ম্যানেজ করছে, ব্যাংকের কাজ থেকে শুরু করে ঘরের কাজ, আমাকে স্কুলে আনা নেওয়া। তো আমি সবসময় দেখতাম যে আম্মু একটা পেরেশানির মধ্যে আছে আমাকে নিয়ে, এবং অনেক সময় দেখেছি আম্মুর ফ্রেন্ডসরা অনেক এনজয় করছে, বাট আমার এক্সাম, আমার স্কুল বা ঘরের কোনো না কোনো প্রবলেমের জন্য আম্মু পুরাটা সময় আমাকে আমার পেছনে আর কি দিয়েছে, অনেক স্যাক্রিফাইসেস। আপনি কেমন ছিলেন, শান্তশিষ্ট কিনা? আমি খুবই শান্তশিষ্ট এখনো, কিন্তু আপনার কন্টেন্ট দেখে তো মনে হয় যে ব্রেনের মধ্যে সব সময় কিছু না কিছু চলছে। ওইটা আমার ভিতরের মানুষটা, কিন্তু কখনো এক্সপ্রেস হয় না। আমি এক্সপ্রেসিভ না একদম, আমার ভেতরে আরেকটা শামস আছে। ওকে, ইটস বিউটিফুল। সো কন্টেন্টের জায়গায় আমি একটু পরে আসতে চাই। স্বপ্ন কি ছিল ছোটবেলায়, থাকে না যেহেতু বাবা মার একমাত্র সন্তান? এটা একটু অনেকে হাসবে। আমার আসলে কি অনেক ছোট ছিলাম যখন, আমি আমাদের বাসায় যে হেল্পিং হ্যান্ড ছিল ও কাজ করতো, ওকে দেখতাম গরিব মানুষ কষ্ট করে, তো ওকে দেখে আমি বলতাম কি আমিও বড় হয়ে এরকম কাজের মেয়ে হব। খুব উইয়ার্ড ছিল আমার ইচ্ছাগুলো। তারপর একটু বড় হলাম, তখন সবার একটা কমন ইচ্ছা যে ডক্টর হবে, মানে বাচ্চাদেরকে জিজ্ঞেস করলেই বলে ডক্টর, তো আমারও সেম এরকমই। তারপরে ভাবলাম যে সায়েন্টিস্ট হব, না আর্কিওলজিস্ট হব, মানে অনেক কিছুই হওয়ার ইচ্ছা ছিল, তো লাস্টে এটা হয়ে গেলাম আর কি। সেটাই হয় আমাদের মতো, আমরা আসলে এমন একটা সামাজিক অবস্থার মধ্যে বসবাস করি, অনেকেরই আসলে ছোটবেলায় জানাই হয় না যে সে আসলে কি হতে চায়। তো যেহেতু আপনি মোটামুটি ঢাকায় বড় হয়েছেন, বাবার একটা ইচ্ছা ছিল, একমাত্র সন্তান, তো বাবা এরপরে কি হলো? 12 বছর পরে কি বাংলাদেশে এসেছে? হ্যাঁ, আব্বু দেশে আসলো, তারপরে এখানেই আব্বুর বিজনেস। আর এরপরে দেখা গেল তখন আমিও যথেষ্ট বড়ই স্কুলেই বাট বড় আর কি, একটু ম্যাচিওর। তো এই আর কি, তখন সব সুন্দর মতনই চলছিল। এর মধ্যে আব্বু আবার দেশে এসে নিজের বিজনেস স্টার্ট করে, কিন্তু আরেকটা ভুল করে ফেলে যে শেয়ার মার্কেটে আব্বুর সব ইনভেস্ট করে ফেলে ওই সময়টাতে যখন একদম। হ্যাঁ, ওই খুব বাজে সময়টার সময়। তো আমি ওই জায়গা থেকে একটা লেসন পেয়েছি ছোটবেলায়, যে আমি দেখতাম আম্মু সবসময় বলতো যে বেশি লোভ করা বা ওই যে অনেক লাভ হচ্ছিল, হ্যাঁ এটা করো না, যতটুকু হয়েছে সব টাকাগুলো আসো। তো আমি ওখান থেকে শিখেছি যে লাইফে আর যাই করি আম্মুর ডিসিশন আমি সবসময় ফলো করব। ইভেন আমি যে ফ্ল্যাট কিনেছি এটাও আমার মায়ের ডিসিশন ছিল। তো আমার কাছে মনে হয় যে আম্মুর ডিসিশন, আমরা অনেক সময় হয় কি হাউসওয়াইফদের কথা এতটা গুরুত্ব দেই না, যে তুমি কি বুঝো, তুমি কি এত পারো নাকি, এরকম একটা থাকে। বাট আমার মায়ের ক্ষেত্রে আমি দেখেছি যে না, কথা না শুনলে উল্টা বিপদে পড়তে হয়। তো তখন একটা বাজে ক্রাইসিসে আমাদেরকে পড়তে হয়। ফ্যামিলির উপর ইফেক্ট পড়েছিল বাজেভাবে, খুব বাজেভাবে, কারণ আব্বু তখন সব শেষ, পরে যতটুকু ছিল ওটা দিয়ে আমরা আমাদের নিজেদের বাড়িটা করে ফেলি। হ্যাঁ, যে আম্মু খুব ঝগড়াঝাটি করে যে না, একটা নিজের শেল্টার হয়ে গেলে তাও একটা যে আমরা যাই ডাল ভাত খেয়ে থাকি, একটা নিজের বাড়িতে থাকলাম, মাথার উপরে ছাদটা আছে। হ্যাঁ হ্যাঁ, এইটাই, তখন আমাদের বাড়িটা করা হয় আর কি। তো না হলে আদারওয়াইজ এটা অনেক বছর পর্যন্ত আব্বুকে ফেস করতে হয় এই ক্রাইসিসটা। তো এর মধ্যে আমার লেখাপড়া, আমার ভার্সিটিতে ওঠা, আমার ঢাকা ইউনিভার্সিটিতে পড়েছেন রাইট? হ্যাঁ, আমার এমবিএ ঢাকা ইউনিভার্সিটি থেকে, বিবিএ ছিল স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি থেকে। তো সব মিলে আমি আসলে আমাদের ফাইন্যান্সিয়াল অবস্থাটা না সব মানে কোনো সময় এতটা মানে টানা স্মুথ ছিল না। মানে কখনো খুব ভালো আমরা আছি, আবার দেখা গিয়েছে আব্বুর হয়তো বিজনেসের লস, আমরা একটা ক্রাইসিসে পড়ে গিয়েছি। তো ক্রাইসিস কি জিনিস এটা আমি আসলে জানি, এবং এটা বোঝা উচিত জীবনে। আমার কাছে কখনো কখনো মনে হয় যারা সাকসেসফুল তারা জীবনে কখনো না কখনো ক্রাইসিস মোমেন্ট পার করেছেন, সামহাউ এটা ব্লেজিং হয়ে যায় জীবনের একটা পর্যায়ে গিয়ে। জি, তো আপনি বিবিএ করলেন স্ট্যানফোর্ডে, তার মানে সাধারণত একটা চাকরি বাকরির হয়তো স্বপ্ন থাকে কমনলি আমাদের মতো মিডল ক্লাস ফ্যামিলি। একদম তাই ছিল।
তো চাকরির জন্য আমি ট্রাই করছিলাম। আমাদের এলাকার মধ্যেও লোকাল অনেক ইংলিশ মিডিয়াম স্কুল ছিল, সেখানে পার্ট টাইম জব করেছি, আবার আমি স্টুডেন্টও পড়িয়েছি, এই টুকটাক এসব করতাম। আর মেইন ইচ্ছা ছিল যে হয়তো কোনো ব্যাংক ট্যাঙ্কে জব করব, কারণ ঢাকা ইউনিভার্সিটিতে যখন MBA করতে যাই আমার মেজরটা ছিল ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স। তো ভাবছিলাম যে হয়তো ব্যাংকেই হবে, ওটার জন্য প্রিপারেশন নিচ্ছিলাম। তো ওই পড়া অবস্থায় আবার আমার বিয়ে হয়ে যায়। আচ্ছা, তো ফ্যামিলি ম্যারেজ, মানে অ্যারেঞ্জড, একদম অ্যারেঞ্জড ম্যারেজ। সো হয়নি আপনি কখনো ফল ইন লাভ? না না, আমার লাইফে এরকম হয়ই নাই, কারণ আমাকে আমার আম্মু বিশেষ করে একা কখনো ছাড়েই নাই কোথাও, কারণ একমাত্র ছিলাম এবং আম্মুর একটা ইচ্ছা ছিল আমাকে সবসময় একটা নিরিবিলি পরিবেশে রাখবে, খুব ভালোভাবে। তাহলে দেখতে আপনার মা আপনার জীবনে কিছুটা ভিলেন হয়েও এসেছে, মানে জীবনের অনেক সময় যেটা আসলে যখন যেটা করা উচিত সেটা অনুভবই করতে দেয়নি। একটা সময় এরকম মনে হতো যে আম্মু এত বাধা দেয় কেন, মানা করে কেন, বাট এখন এই সময় এসে মনে হয় যে আলহামদুলিল্লাহ যে ওই সময় আমি আম্মুর কথা শুনেছি, কারণ এরকম একজন মা পেয়েছি, এরকম একজন মা পেয়েছি যে আমাকে সব সময় খারাপ থেকে দূরে রেখেছে। আর এটার ফলটা যে আসলে কত সুন্দর হতে পারে এটা আমি এখন টের পাচ্ছি। সো বিয়ের ঘটনা একটু আমরা আসতে চাই। অ্যারেঞ্জ ম্যারেজ, এটা আপনার যখন আপনি MBA কমপ্লিট করেছেন? MBA পড়া অবস্থায়, মাত্র MBA শুরু করেছি এর মধ্যেই আর কি। ভাইয়া তখন কি করতেন? তখন আগে সে ব্যাংকে জব করতো, পরে সে একটা ডেভেলপার কোম্পানির সাথে এখন পর্যন্ত আছে। আর আমার বিয়ের ব্যাপারেও একটু বলি যে দেখা গিয়েছে যে আমি যখন আমার BBA কমপ্লিট করলাম তখন থেকেই দেখলাম যে আমার আশপাশের রিলেটিভস বলেন বা আশপাশের মানুষ যারা, এরা দেখতাম যে মেয়ের অনেক বয়স হয়ে গেছে, এরকম একটা কথাবার্তা বা ফ্যামিলির ঘরের চাইতে ওদের টেনশনটা বেড়ে যায় একদম। দেখা যায় আমার মা বাবারও হেডেক নেই এত, বাট হেডেক পরে চলে আসলো যে আসলে আমার মেয়ের তো অনেক লেট হয়ে যাচ্ছে, তার মানে এরকম হয়ে গিয়েছিল যে আমার ফ্যামিলির মধ্যে দেখা যায় আমার চেয়ে ছোট অনেকের হয়তো ম্যাট্রিক ইন্টার দিয়েছে, বিয়ে হয়ে গিয়েছে। এটা তখন আরে ওর অল্প বয়সী বিয়ে হয়ে গেছে। আর প্রভা আমার ডাকনাম, তো প্রভা এত BBA করে ফেলছে এখনো বিয়ে হচ্ছে না, এই একটা প্রেশার ছিল। ওকে, সো এই প্রেসারে দ্রুত না, অনেক ছেলে দেখা হয়েছে। আবার আমি হচ্ছি ব্রাউন গার্ল, তো এটাও একটা আমি বলবো যে আপনি এটা ফেস করেছেন? হ্যাঁ, বডি শেমিং অনেক ফেস করেছি আমি আমার এই স্কিন টোনের জন্য মেইনলি। হ্যাঁ, এই ব্রাউন স্কিন টোনের জন্য আগেই শুনেছি যে আপনার বাসায় দেখতে আসতো, তারপর না এরকম হয়নি, বাট না দেখেই বলেছে, শুনেছে কালো বা ব্রাউন, এরকমও হয়েছে, এটাও হয়েছে। হ্যাঁ, তো তখন আরো সেলফ কনফিডেন্স মানে একদম। আর তখন তো আমি আরো মানে অবুঝ টাইপের ভাবতাম যে আল্লাহ আমি কি দেখতে আসলে, কিন্তু আমি আমার চোখে আবার দেখছি যে না আমি তো অনেক সুন্দর, এরকম একটা ছিল আর কি। এটা খুবই কষ্টকর, মানে মানুষের জীবনের এই অধ্যায়টা এতটা ইম্পর্টেন্ট একটা অধ্যায় যে আমি একটা মানুষকে চুজ করতে যাচ্ছি আমার লাইফের জন্য, রেস্ট অফ দ্য লাইফ, এবং কাইন্ড অফ সেখানে আমি আমার সোশ্যাল অ্যাম্বিয়েন্স পাচ্ছি যে আমি দেখতে এরকম বা আমার ইকোনমিক অবস্থা এরকম। এটাও আবার আমি দেখতাম যে অনেক ছেলে পক্ষ এমন ছিল যে বাবার কি আছে না আছে খুব, তো এরকম যখন কোয়েশ্চেন করতো তখনই আমি বলতাম যে না আমি এমন ছেলে বিয়ে করব যে নাকি আমাকে মানে কোনো এক্সপেকটেশন রাখবে না, যে হ্যাঁ মেয়েটা ভালো কিনা সেটাই দেখবে। অ্যান্ড মানে ওই মুহূর্তেই মানে আমার হাজবেন্ডের সাথে আসলে ওই যে দেখা দেখি হয়, এক দেখাতেই সে একবারও জিজ্ঞেসও করে নাই যে মেয়ের বাবার কি আছে বা মেয়ের কি আছে বা মেয়ে কালো না সাদা, এরকম কিছু না। সে যখন শুনলো যে আচ্ছা ভালো একটা ফ্যামিলি, ভালো একটা মেয়ে, সে একদম বিয়ে করার জন্য ডিটারমাইন্ড। আমিও তখন যে না আমি এই ছেলেকেই বিয়ে করব। হ্যাঁ, যেহেতু আমার বিয়ের আগে কি আপনাদের দেখা দেখি হওয়ার পরে কোনো কথোপকথন হয়েছিল, লাইক যে কারণে আপনারা খুব ডিটারমাইন্ড ছিলেন? বিয়ের আগে ওরকম হয় না, ফার্স্ট মিট একবার কোনো রেস্টুরেন্টে কফি খাওয়া দেখা হয়েছিল, আর এরপরে ওরকম ভাবে আসলে জীবনের সাথে চলে নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। আমরা মেয়েদের বিবাহ জীবন মানে একটা দ্বিতীয় জীবন আমরা মনে করি। হ্যাঁ, একটা বইও আছে খুব বিখ্যাত একটা বই, কন্যা জায়া জননী, মানে একটা মেয়ের তিনটা আসলে স্টেজ জীবনের। একে তো আপনি একটা মাত্র সন্তান, তো বাবা মাকে ছেড়ে অন্যের সংসারে যাওয়া কেমন লাগছিল আসলে? ওইভাবে চেঞ্জটা বুঝিনি, কারণ কি আমার শ্বশুর শাশুড়ি আমার বিয়ের আগেই মারা গিয়েছিলেন এবং আমাদের এলাকার মধ্যে বিয়ে, কিন্তু মানে একদম আমাদের বাড়ি আর ওদের বাড়ি 10 টাকার রিক্সা ভাড়া, এরকম এত কাছাকাছি, মানে সকালে এখানে তো বিকেলে ওখানে, এরকম হয়েছে। আমি বিয়ের পর যে দেখি পুরা বাসায় আমি আর আমার হাজবেন্ডই। তো একটা সময় দেখা গেছে আমি আম্মু আব্বুর কাছেও আসছি, বেড়াচ্ছি, আবার ওখানেও যাচ্ছি, আর
মানে একসাথেই আছি ঘুরে ফিরে। কিন্তু শামস, একটা জিনিস আমি বুঝতে পারছি না, আপনি বড় হয়েছেন কাইন্ড অফ বলা যেতে পারে অল্প কিছু মানুষের মধ্যে, বাবা মা আপনি, তার মধ্যে বাবাও ছিল না লম্বা সময়, তাই না? আচ্ছা, আবার বিয়ে হলে এমন একটা জায়গায় সেখানে বলতে গেলে হাজবেন্ড ছাড়া কেউ নাই, কিন্তু আপনি যেসব বিষয় নিয়ে কাজ করেন সেখানে অসংখ্য ক্যারেক্টার, ফুপি একটা ক্যারেক্টার, শামসু একটা ক্যারেক্টার, তারপরে ভাইয়া একটা ক্যারেক্টার, এই যে যৌথ ফ্যামিলির যে ক্যারেক্টারগুলো, এগুলোতে তো আপনার কোনো অভিজ্ঞতা ছিল লাইফে? না, সব একদম কল্পনা থেকে। আমার কিন্তু কোনো ভাইও নাই, বাট আমি তারপরও ভিডিওতে দেখাই শামসু, আমার একটা ভাই আছে, ভাইয়ের বউ আছে। ওকে। অ্যান্ড আরেকটা হতে পারে সেটা হচ্ছে যে আমাদের বাসায় প্রচুর টিভি সিরিয়াল দেখা হতো, আম্মু খুব দেখতো, আমি আমার নানুর বাড়ি দাদুর বাড়ি সবাইকে দেখতাম, আমি নিজেও দেখতাম অনেক টিভি সিরিয়াল। তো এগুলো দেখেও হয়তো কিছুটা আইডিয়া আমার মাথায় আসছে যে এইভাবে আমি বানাবো। তার মানে নিজের রিয়েল লাইফ কোনো এক্সপেরিয়েন্স নাই? রিয়েল লাইফ ওভাবে নেই। আশপাশে মানে আমার গল্পের কিছু কিছু ক্যারেক্টারস হয়তো আশপাশের কিছু মানুষের সাথে কিছুটা মিলতে পারে, বাট সব না, বেশিরভাগই ইমাজিনেশন থেকে একদম। ওকে, সো বিয়ের পরের জীবনটা নিয়ে আমরা কথা বলছিলাম, যে লাইক সংসার করছেন, কিন্তু তখন কি হলো? চাকরি বাকরি করার কোনো চিন্তা ভাবনা হলো কিনা? ইন দ্য মিন টাইম চাকরিতে ঢুকে গেছেন? তখনও আমি এমবিএ স্টুডেন্ট, পড়ালেখা করছি, আর ওই যে পার্ট টাইম একটা জব করতাম, ওইটাও করছি, বাট পরে ওটা ছেড়ে দিয়েছিলাম বিয়ের পর। তো শুধু এমবিএটাই করছিলাম, আর এর মধ্যে আবার আব্বু হার্ট অ্যাটাক করে। তো ওই বিপদেও অনেক দিন আমাদের লেগে যায়, আব্বুর পিছনে অনেক সময় দিই, আব্বু সুস্থ হওয়ার অপেক্ষায় থাকি। আমাদের লাইফে না আসলে অনেক ঝড় তুফান গিয়েছে, মানে আমার বিয়ের আগেও দেখেছি যে আম্মুর অনেক দফা এমন হয়েছে যে মারাই যাবে, বাট অনেক দিন আম্মু হসপিটালাইজড, হয়তো আর বাঁচার চান্সও নাই, বাট কিভাবে যেন ওভারকাম করে আসছি আমরা বিপদগুলো। তো বিয়ের পরে ওই একটা বিপদই ছিল, আব্বুর হার্ট অ্যাটাকের বিপদটা। এরপরে আমি আবার করতাম কি, এমবিএ ক্লাস করার পাশাপাশি আমি দুষ্টামি করে ওই যে মোবাইল ফোনে মজা করে ভিডিও মানে গ্যালারিতেই সেভ করে রাখতাম। তো এগুলো আম্মু আব্বুকে দেখাতাম, আমার হাজবেন্ড দেখতো, ওরাই মজা পেতো, আমরা নিজেরা আর কি। তো একদিন ফেসবুকে একটা পেজ খুলি, তো ওইটা খোলার উদ্দেশ্য ছিল যে আমি হয়তো একটু লেখালেখি করবো, যেহেতু থটস অফ শামস আমার পেজের নাম, আমার থটস শেয়ার করব, তো লেখালেখি করব। তো একদিন আমার হাজবেন্ড আমাকে বলতেছে কি যে এই ভিডিওটা একটু দিয়ে দেখো তো, হ্যাঁ কি হয়, বা মানুষ দেখবে এটা বুঝে না, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি যারা ছিল ফ্রেন্ড লিস্টে ওরা দেখবে মজা পাবে এই চিন্তা করে। কিন্তু এরপর ভিডিও দেওয়ার পর দেখছি যে অনেক অন্য মানুষরাও কমেন্ট করছে যে আপু ভালো লাগছে, আরেকটা দিন। এইটা হচ্ছে 2018। ওকে, করোনার আগে। হ্যাঁ, করোনার আগে। তখন অনেকে বলছে আপু অনেক মজা হয়, আরেকটা দাও, এরকম দাও, ওরকম দাও। তো ওদের থেকে ইন্সপায়ার্ড হয়ে, মানে আমার যারা কমেন্ট করছে তাদের কথা শুনে আসলে একটা একটা করে ভিডিও দেওয়া। এরপরে তো আজকে এখন তখন এটা নেশার মতো হয়ে গেছে, নেশার মতো হয়ে গেছে। তখন কোনো টাকা পয়সা এখান থেকে কিছুই ছিল না, আসতো না। যেটা বলছিলাম যে আপনি কি জবে ঢুকেছিলেন ইন দ্য মিন টাইম কোথাও? না, আমি ব্যাংক জবসের জন্য প্রিপারেশন নিচ্ছিলাম, আবার বিসিএস এর জন্য ট্রাই করছিলাম যে দেখি কি হয়, কিন্তু কোনোটাই হচ্ছিল না। প্লাস আমি ভাবছি যে এমবিএটা শেষ করি, তারপরে দেখি কি হয়। এরপরে আবার ওই আরেকটা স্কুলে আমি জব নেই আমাদের ওখানেই, তো ওইটা করছিলাম। তো একটা সময় এসে মনে হলো কি যে থাক, স্কুল টিচার হিসেবেই থাকি, পার্ট টাইম জব করছি, খারাপ কি, আর আমার এত দরকার কি, এত লাগবে না, যেহেতু বিয়ে হয়ে গেছে, আম্মু আব্বু আছে, ওই আম্মু আব্বুর মতো। তো এতটা প্যাশনেট ছিলাম না যে কিছু একটা ভালো করতে হবে। তো আবার ওই যে আশপাশের প্রেশার, যেমন দেখা যায় আশপাশ আত্মীয় স্বজনের মধ্যে অমুকের ছেলে অনেক বড় জব করে, এত টাকা স্যালারি পায়, তোমার মেয়ে তো এমবিএ করা, কি অবস্থা, এই আবার শুরু হলো এটা। তো এইসব জিনিস না আমাকে খুব মানে হিট করে, এই জিনিসগুলা যে ও করতে পারছে, আমাকে এভাবে ছোট করে দেখা হচ্ছে, আমি পারবো না কেন। তো তারপরে আমি আবার একটু সিরিয়াস হয়ে যাই, না এবার একটা ভালো জায়গায় জব করতেই হবে। তো কিন্তু আসলে পরে কিছুই হয়নি। করোনার টাইমে আমার ওই জবটাও আমি ছেড়ে দিই স্কুলের, তারপরে আমি একদমই ঘরে বসা, একদিন খুবই আপসেট আমি শুনেছি আপনি কাইন্ড অফ ডিপ্রেশনের মধ্যে, একদম ডিপ্রেশনেই চলে গিয়েছিলাম এসবের কারণে। বাট ওই যে আমি বললাম আমার মা, আমার মানে আমি খুবই ব্লেসড, এমন একটা মানুষ ছিল, মানে আম্মু আমাকে কখনো বুঝতেই দিত না যে কোনটা যে আসলে প্রবলেম। আমি যে আম্মুকে বলতেছি আম্মু আমি খুব ডিপ্রেসড, আমার হয় না কেন, আম্মু বলে যে তুমি তো ভালো আছো, আমরা সবাই ভালো আছি, এখন দরকার নেই। মানে আম্মু খুব চিল ভাবে আমাকে বুঝাচ্ছে যে এটা ব্যাপার না, বিয়ে হয়ে গেছে, এনজয় করো, লাইফে ঘুরো ফিরো, এটাই লাইফ। আর এমনও হতে পারে তোমার লাইফে হয়তো আরো বড় কিছু আছে। আম্মু না কেমন দরবেশ টাইপের, আগেই সব বলে দিতে পারে। হ্যাঁ,
অনেক আমি বলিও আম্মুকে, আম্মু তুমি কিভাবে সব জানো? তো বলতেছিল আম্মু, আমার এখনো মনে আছে ডাইনিং টেবিলে আমি বসা, আমার জবটা নাই, আমি আমাকে দেওয়ার হয়তো কিছুই হবে না, এই আত্মীয় স্বজন পরিচিতরা সব এইগুলাই বলবে যে প্রভা কিছুই করতে পারলো না। তা আম্মু বলতেছে তুই দেখিস তোর অনেক কিছু হবে, অনেক এমন কিছু হবে যেটা তুই চিন্তাও করিস নাই। তো আসলে ওইটা এখন তো না, ডেফিনেটলি ইউ আর সামথিং, ডেফিনেটলি আলহামদুলিল্লাহ। কিন্তু কথা হলো যতটুকু আলহামদুলিল্লাহ, এটা আমি ভাবিও নাই কখনো। অফ কোর্স। সো কখন থেকে আপনার কাছে মনে হলো যে ফাইন, এটা একটা ক্যারিয়ার হইতে পারে এবং এটাকে আপনি সিরিয়াসলি নেবেন? ওই করোনার টাইমে আমি একদম ডিপ্রেশনের চূড়ান্ত পর্যায়ে, আমাকে আমার হাজবেন্ড বুঝায়, আম্মু বুঝায়, সবাই বুঝাচ্ছে, বাট আমি খুবই আপসেট। ঠিক ওই সময় একদিন দেখে আমার ফেসবুকে মনেটাইজেশন চলে আসছে। তো এটা কি জিনিস কিছুই বুঝি না। ইউটিউবে কন্টেন্ট দিতেন না ওই সময়? ইউটিউব চ্যানেল তো দিয়ে আবার ডিলিট করে দিব এরকম ভাবছিলাম। ওই অ্যাগেইন আম্মুর কথাই বলতে হয়, আম্মু বল কি না 100 জন সাবস্ক্রাইব করেছে, একদিন 1 লাখও হয়ে যাবে। তো যাক, এখন তো 7 লাখ হয়ে আসছে, একটু স্লো বাট তাও আছে। ইউটিউবের গ্রোথ অনেক স্লো, এটা স্লো অ্যান্ড স্টেডি। কন্টেন্ট ক্রিয়েশনের জায়গাতে আমরা ডেফিনেটলি ইভালুশনের জায়গাতে, যেহেতু আমরা দুজনেই কন্টেন্ট ক্রিয়েট করি, ডেফিনেটলি আমাদের কথাগুলো আমরা দর্শকদের বলবো, আমার কথাও কিছুটা আসবে। বেস্ট কম্পারেটিভ প্ল্যাটফর্ম ইউটিউব, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। এটা এ ব্যাপারে মানে এগুলো নিয়ে আমরা ডেফিনেটলি কথা বলবো। কিন্তু আপনি তখন ইউটিউব চ্যানেল বন্ধ করে দিবেন কেন? বন্ধ করার কথা কেন আসছে? কেউ সাবস্ক্রাইব করে না শুধু এর জন্য। ওকে। পরে ফেসবুকে যখন মনেটাইজেশন পেলাম তখন একটু মানে একটা কি জানি হলো, আমার মধ্যে একটা আশার আলো দেখতে পেলাম। আমি বললাম যে না, কিছু একটা হবে, আমার ভিডিওতে টাকা আসবে, এটা কিভাবে সম্ভব। একটু খুশিও লাগছিল যে এটা তো আমার খুব ভালো লাগার একটা কাজ, যে আমি নিজের কন্টেন্ট দেখে নিজেই অনেক মজা পাই। তো এটা থেকে যদি আবার টাকা আসে তাহলে তো এটা একটা বিরাট ব্যাপার, আমার আর কিছুই করা লাগবে না কখনো। এরপর দেখি আবার ব্র্যান্ডগুলো আমাকে ইমেল পাঠাচ্ছে। আমার ইমেল আইডি দেওয়া ছিল পেজেই, সেখানে দেখি প্রথম যে ব্র্যান্ডের নাম কি নেওয়া যাবে? হ্যাঁ, ঘুরি লার্নিং, বিবিসির ঘুরি লার্নিং থেকে। তো ওখান থেকে আমাকে অ্যাপ্রোচ করা হয়, তো একটু আরো খুশি লাগলো। এরপর রিয়েলমি থেকে আমাকে মেল পাঠানো হয়, এরপর আস্তে আস্তে তো আসতেই। আমার মনে হয় নাই যে, মানে আমি জানি না, এটা আমার ওপিনিয়ন পার্সোনাল, যে থট অফ শামস ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে যত ব্র্যান্ডের সাথে কাজ করেছে আর কোনো কন্টেন্ট ক্রিয়েটর মনে হয় না এত কাজ করেছে। এটার কারণটা হচ্ছে যে ওর কন্টেন্টের সাথে ব্র্যান্ডগুলোর অ্যাফিলিয়েশন হতো দারুণভাবে, বোঝা যেত না যে আসলে কখন একটা ব্র্যান্ডের প্রমোশন হচ্ছে। ওই জায়গাটায় আমি একটু আসতে চাই। তার আগে আপনার সাথে আমি একটু যোগ করি। আপনি বলছেন মনিটাইজেশন পাওয়ার পরে আপনি হ্যাপি হয়ে গেলেন। আমার ইউটিউব চ্যানেলে 4 বছর মনিটাইজেশন ছিল, কিন্তু আমি কোনো কন্টেন্টে দিতাম না, কারণ আমি বিশ্বাসই করতাম না যে ইউটিউব থেকে টাকা কামানো যায়। হ্যাঁ, প্রথম যেদিন আমার $100 হলো অ্যাকাউন্টে, সেদিন আমি অত্যন্ত আশ্চর্য হলাম যে আমি আমার সময়গুলো কেন নষ্ট করেছি। তো যাই হোক, আপনার পয়সা ঢুকলো কবে ফেসবুক থেকে? আমার টাকা আসছিলই না। আমি ফেসবুকের আমাদের বিজনেস ক্রিয়েটর স্টুডিও ছিল তখন, তখন দেখতাম যে আমার ডলার এসে আছে প্রায় 1 লাখ টাকার মতন, কিন্তু এটা আমার অ্যাকাউন্টে ঢুকতেছে না। তো এটা নিয়ে আবার ভাবতেছি যে আরে এগুলো মনে হয় ভুয়া, আসলে কোনো টাকাই আসে না, শুধু শুধু আমি এত খুশি হলাম। তো ওই ব্র্যান্ডের সাথেই কাজ করতে হবে, টুকটাক যাই পাই। তো একদিন হঠাৎ কোরবানি ঈদের 3-4 দিন আগে হঠাৎ আমার রেমিটেন্স আসে অ্যাকাউন্টে। তাও আমি শিওর না যে এটা কি ফেসবুক থেকেই আসলো কি হলো, না ইউটিউবে তখন কিছুই না, ফেসবুক থেকে আসছে। তো এই প্রথম ইনকাম 1 লাখ টাকা আসলো। আমি দেখি আমার ইমেল আসছে একটা ফেসবুক থেকে। তারপরে তো মানে মনে হলো যে না, আমি আর লাইফে কোনোদিনও স্যাড হব না, আমার এটা নিয়েই আমি থাকবো। কতগুলো ব্র্যান্ডের সাথে কাজ করা হয়েছে এখন পর্যন্ত? অনেক, মানে এমন কোনো ব্র্যান্ড বাদ নেই। ইউনিলিভার থেকে শুরু করে, ইউনিলিভার থেকে সাথে কাজ করেছেন? হ্যাঁ, কাজ করা হয়েছে। দারাজ, তারপরে দারাজের প্রচুর কাজ করেছেন। হ্যাঁ, ওপো, রিয়েলমি, তারপরে অনেক, আমার মনেও আসছে না এখন। সো আপনার রেভিনিউটা যদি আমি দুই ভাবে চিন্তা করি, একটা হচ্ছে ইনওয়ার্ড রেমিটেন্স, যেটা আপনি কন্টেন্ট থেকে ফেসবুক আপনাকে ওখানে বিজ্ঞাপন দিচ্ছে, আরেকটা হচ্ছে আপনি বাংলাদেশ থেকে যেখান থেকে আপনি সরাসরি ব্র্যান্ড নিচ্ছেন। সবচেয়ে বেশি আয় কোনটাতে থাকতো কম্পারেটিভলি? 2020-তে ফেসবুক থেকে যে ইনকামটা আসতো ওইটা মানে অনেক বেশি। একটা সময় এমনও হয়েছে যে আমি ভয় পাচ্ছি আমার এত টাকা কেন আসতেছে, এটা স্টপ হয় কিভাবে, আমি এত টাকা দিয়ে কি করব। ইভেন আমার মাও অবাক হয়ে যাচ্ছে, বাসায় সবাই, যে কি হইতেছে এটা। জীবনের সাথে চলে নিশ্চিন্তে খান
স্বাস্থ্যকর অল টাইম পান। অল টাইম হেলদি লাইফ। শামস, ওই সময় কত ইনকাম ছিল, মানে কোন এক মাসের সর্বোচ্চ ইনকাম? শুধু ফেসবুকের থেকে বলি যে ফেসবুক থেকে আমার হাইয়েস্ট এসেছে 12 লাখের মতন একবারে। ওকে, কিন্তু এটা স্টেবল না, এটা মানে ডেফিনেটলি কোনো কন্টেন্টের জায়গা থেকে ডেফিনেটলি স্টেবল না, এবং এটা আপস এন্ড ডাউন করবে কন্টেন্টের উপরে। ফেসবুকের ওটাকে কি বলে, সিপিআর নাকি যেন বলে, ক্লিক পার রেট বা রেভিনিউ পার রেট, সো এগুলোর উপরে ডিপেন্ড করে। এবং আরেকটা বড় জিনিস যেটা হয়েছে এই মুহূর্তে বাংলাদেশে, আমরা যতদূর জানি যে ডলার সংকটের যে ব্যাপার আছে এখানে, ফেসবুকে কিছুদিন আগে একটা নিউজও হলো যে ফেসবুককে টাকা দেওয়া হচ্ছে না। সো ফেসবুক আসলে টাকা কোথা থেকে দেবে, ওই টাকাটাই তো আমাদেরকে দেয়। সো সেখানেও একটা সংকট আছে। যাই হোক, সো 12 লাখ টাকা পেয়ে ভয় পেয়ে গেলেন আপনি যে এত টাকা কেন আসতেছে? হ্যাঁ, মানে এরকম কয়েক মাস হচ্ছিল। 12 লাখ টাকা অনেক সরকারি চাকরিজীবীর সেই সময় সারা জীবন চাকরি করার পরে পেনশন। 7 লাখ আসে এক মাসে, 5 লাখ, 12 লাখ, মানে এইটা মানে খুব ভয়ঙ্কর একটা অবস্থা হয়ে গেছিল আমার জন্য। আমি ভয় পাচ্ছিলাম। আমি একবার ভাবছি যে মনিটাইজেশনটা অফ রাখি কিছুদিন, যে টাকা যেন কম আসে, এরকম হয়েছিল আমার। ওকে, না এই অনুভূতির মধ্যে দিয়ে আমার মনে হয় অনেক কন্টেন্ট ক্রিয়েটররাই গিয়েছে। কারণ একটা চাকরি করলে আপনি মাসে 30-35 হাজার টাকা স্টার্টিং এর স্যালারি, তারপর আপনি খুব বেশি হলেও ধরেন খুব ভালো ওই সময়টাতে হয়তো আপনি 60-70 হাজার টাকা ইনকাম করতেন মাসে, সেখান থেকে বের হয়ে আপনি 10 লাখ 12 লাখ মাসে এরকম আসছিল। জি, এবং এটা তো আসলেই সেন্সলেস হয়ে যাওয়ার মতো অবস্থা, তাই না? এবং সেখানে পপুলারিটি আসতেছে একসাথে, প্লাস হচ্ছে আপনার পয়সা আসতেছে, এদিকে আবার নিজেদের ব্র্যান্ড প্রমোশনেরও একটা জায়গা আছে, মানুষজন বাইরে গেলে চিনতেছে। ও আচ্ছা, ওই জায়গাটা একটু আসতে চাই, এই যে মানুষজন চেনার জায়গাটা, এটা কেমন হলো? আচ্ছা, এটা হচ্ছে কি 2018 সালে তো আমি ভিডিও বানাই, তো 2019-এ আমার পেঁয়াজের একটা ভিডিও ভাইরাল হয়। হ্যাঁ, তো আমার কিন্তু এটা মাথায় নাই দাম বেড়ে যায় এরকম কিছু ছিল। হ্যাঁ, তো আমার মাথায় এটা ছিল না যে বাইরের মানুষ আমাকে চিনবে। তো একদিন আমি স্কুলে, মানে আমি তো স্কুলে জব করি তখন, তো আমি স্কুলের উদ্দেশ্যে যাচ্ছি, রাস্তায় অনেক জ্যাম, রিক্সা থেকে নেমে পড়ছি, তো হেঁটে হেঁটে যাচ্ছি, হঠাৎ একটা ভদ্রলোক, একজন ভাইয়া, উনি ওনার বাচ্চাকে নিয়ে মেবি স্কুলেই যাচ্ছিল, উনি হঠাৎ আমাকে বলে কি, আপু ভালো আছেন? আমি না একটু অবাক হয়ে গেলাম যে কি ব্যাপার। আমি বলছি জি ভালো, চিনতে পারলাম না আপনাকে। বলে না না, আপনার ভিডিও আমি দেখেছি। এরপর যে একটা ভয় পেলাম, আমি বাসায় এসে বলি কি না, আমি আর ভিডিও বানাবো না, মানুষ আমাকে চিনে। ব্যাপারটা এমন ছিল। তো ওই দিনের মানে ওই যে একজন আমাকে চিনতে পেরেছে, ওইটার ঘড়ি আমার কাটছিল না, যে আমাকে মানুষ চিনে, একজন চিনছে আমাকে, জানো তো এরকম ছিল ব্যাপারটা। এখন কি হয়? এখন তো মানুষজন অনেক চিনে। এখন তো অনেক চিনে, এখন নর্মাল হয়ে গেছে ব্যাপারটা। বাট প্রথম খুব ভয় পেতাম, আবার খুশি লাগতো, কি হতো বুঝতাম না আর কি। রাইট। সো আপনার এই যে ক্যারেক্টারাইজেশন, এটা নিয়ে একটু কথা বলতে চাই। আপনি সাধারণত বিভিন্ন কন্টেম্পোরারি বিষয়গুলো সাবজেক্টগুলো আপনি নিয়ে থাকেন, এগুলো চুজ করেন কিভাবে? সব মন থেকে আসে আমার প্রত্যেকটা ক্যারেক্টার আমি আমার মন থেকে কল্পনা করে করে বানাই। মানে আমি আসলে একদম একা একা চুপচাপ থাকি, তো আমার মাথায় অনেক চিন্তা ঘোরাঘুরি করে অনেক কিছু নিয়ে, তো ওগুলাই আমি আমার এখন কন্টেন্টে অ্যাপ্লাই করি। আমি সাধারণত দেখেছি আপনার কন্টেন্টগুলোর ক্ষেত্রে কখনো কোনো কন্টেন্ট ক্রিয়েটরকে ছোট না করা, প্লাস হচ্ছে কোনো ধরনের রোস্টিং এই যে জায়গাগুলোতে না যাওয়া, প্লাস হচ্ছে দেখা গেল খুব বার্নিং একটা ইস্যু যেটা নিয়ে ভিডিও বানালে হয়তো মিলিয়ন ভিউজ হয়ে যাবে। রাইট নাও আমি যদি বলি যে রাফসানদার ছোট ভাইয়ের যে বিষয়টা নিয়ে কথা হচ্ছে, আমরা যে সময় ভিডিওটা ধারণ করছি, ওর অডি গাড়ি কিনে দেওয়া, প্লাস হচ্ছে ওর ঋণ খেলাপি, আপনি যে ধরনের কন্টেন্ট তৈরি করেন সেখানে হয়তো এই বিষয়গুলো খুব ইজিলি আসতো, কিন্তু আপনি সবসময় আপনি এই জিনিসগুলো অ্যাভয়েড করে গেছেন, কাউকে হার্ট না করা। এই ফিলসফিক থটগুলা বা এই ইডিওলজিগুলো কি প্রথম থেকে ঠিক ছিল? যে আমি একদম যে আমাকে মানুষ কিভাবে চিনবে এটা আমি আগেই সেট করে রেখেছিলাম, যে আমাকে আমার এই ধরনের পারিবারিক ভিডিওগুলোর মাধ্যমেই মানুষ চিনুক। কারণ আমি কাউকে রোস্ট করব, তারপর অমুকের জন্য আমি ভিউ কামালাম, হ্যাঁ ভাইরাল হলাম, এটা আমি কখনোই, এটা আমার মনে হয় আমার নিজেকে ছোট করা। আমি নিজেকেই একটা ব্র্যান্ড হিসেবে এস্টাবলিশ করতে চাই, যে আমাকে আমার কন্টেন্টের মাধ্যমে চিনছে মানুষ, এটাই। এর বাইরে কিছু করাও উচিত না আমার মনে হয়। হ্যাঁ, সুযোগ সন্ধানী অনেক কন্টেন্ট ক্রিয়েটররা থাকেন, কোনো একটা বিষয় যখন খুব বেশি ভাইরাল হয় ওটার উপরে প্রচুর ওপিনিয়ন দেন, প্রচুর রকমের কাজ করেন, করে কিছু ভিউজ কামিয়ে নেন। ভিউজ ব্যবসায়ী বলে ইদানিং একটা শব্দ খুব মার্কেটে চলে। সামহাও আমরা যারা ইনফ্লুয়েন্সার আছি তাদেরকেও অনেক সময় ভালো চোখে দেখা হয় না বিভিন্ন কারণে। বিব্রত হন না পুরো বিষয়গুলো নিয়ে?
আমি সত্যি কথা বলি, আমার অডিয়েন্স না আমাকে অনেক ভালোবাসে, আমি এটা দেখেছি। মানে ইউজুয়ালি বাংলাদেশে ফিমেল কন্টেন্ট ক্রিয়েটার্সদেরকে দেখেছি অনেক কি বলবো বাজে বাজে কমেন্টের শিকার হতে হয়, বাট সেই জায়গায় আমার ক্ষেত্রে মানে মানুষ আমাকে অনেক পছন্দ করে। আমার কমেন্ট সেকশন গেলেই দেখা যায়, কারণ আমার টার্গেট অডিয়েন্স কারা, সব মায়ের বয়সী মায়েরা, আপুরা এবং বাবার বয়সী বাবারা। ওনারা কখনো খারাপ কমেন্ট করেন না। আমি কিছু ভুল করলেও দেখি যে খুব সুন্দর করে আমাকে সংশোধন করে দিচ্ছে, যে শামস তুমি এটা এইভাবে বললে আরো হয়তো ভালো হতো, তোমার এই জায়গাটা ভুল আছে। এরকম আমার অডিয়েন্স আমার বেলায়। কতগুলো ক্যারেক্টার আছে? অনেক। শামসের মা, বাবা, ভাই, ভাইয়ের বউ, ফুপি, ফুপা, জোবেদা, কলি খালার হাজবেন্ডও আসবে সামনে। সো আপনি এই যে ক্যারেক্টারগুলো নিয়ে আসা, একদম প্রাচীন ক্যারেক্টার কারা কারা ছিল, মানে একদম প্রথমে যাদেরকে দিয়ে শুরু হয়েছে? প্রথমে শুরু করেছিলাম একটা একদম র্যান্ডম ভিডিও ছিল শামস আর শামসের ফ্রেন্ড। ওকে। তারপরে আসলো শামস আর শামসের মা। এরপরে একদিন একটা লুডো খেলার ভিডিও বানিয়েছিলাম, সেখানে তো 4 জন দরকার। এই লুডো খেলার ভিডিওটা আম্মুর আইডিয়া আবার। হ্যাঁ, আম্মু বলে কি যে একটা বাসায় আমরা লুডো খেলছিলাম, অনেক ঝগড়াঝাটি হচ্ছিল, তো আম্মু বলে কি এটা নিয়ে একটা ভিডিও বানাইস তো মজা হবে। তো আমি বললাম 4 জন লাগবে, তাহলে বলি দেখাবি, সবাই মজা পাবো আমরা, এরকম ছিল। তো ওইভাবেই আর কি শামসু আর শামসুর ওয়াইফ না। ফুপ্পি আসলো হঠাৎ করেই, আসলে একটা কন্টেন্টে দেখেছিলাম যে শামস ফুপ্পির বাসায় গিয়েছে, ফুপ্পি খালি করল্লা ভাজি দিয়ে ভাত খাওয়ায়। এরপরে যে মানুষ শুরু করলো যে এই ক্যারেক্টারটা তারা আরো দেখতে চায়, মোস্ট পপুলার ক্যারেক্টার একদম এত, মানে ওইটাতে প্রায় 10-11 মিলিয়ন ভিউজ হয়ে গেল। মানে তারপর থেকেই ফুপ্পিকে আর বাদ দিলাম না। হ্যাঁ, এবং মোস্ট পপুলার ক্যারেক্টার আপনার। এবার একটু আসি বাংলাদেশের, আমরা যারা বিভিন্ন ব্র্যান্ড প্রমোশনের সঙ্গে কাজ করি বা ব্র্যান্ডরা আমাদের সঙ্গে অ্যাফিলিয়েট করেন, এই এনভায়রনমেন্ট আসলে কেমন, কতটুকু ফ্লেক্সিবল? এখানে ফ্লেক্সিবল বলতে কি, আমি দেখেছি অনেক ব্র্যান্ডই এরকম, আমি যাদের সাথে রেগুলার বেসিসে কাজ করছি, তারা আসলে কন্টেন্টের পারফরমেন্সটাকে অনেক বেশি ইম্পর্টেন্স দেয়, যে মানুষ দেখবে। ওদেরও তো একটা টার্গেট অডিয়েন্স থাকে, তো আমার মাধ্যমে তাদের অডিয়েন্সকে যদি রিচ করা যায়, তো ওরা ওটাই দেখে যে যদি শামসের মাধ্যমে রিচ করা যাচ্ছে তাহলে শামসের সাথেই কাজ করব, এরকম। বাট এরকম অনেক পলিটিক্সও আবার আছে, যে দেখা যায় একটা ক্যাম্পেইন আসলো, কোনো এক কন্টেন্ট ক্রিয়েটার এসে বলল শামস আছে আমি করব না, বা আমার পরিচিত একজনকে দিয়ে দেই, শামসকে বাদ দিতে হবে। হ্যাঁ, এরকম। যেহেতু এই ইন্ডাস্ট্রিতে কিন্তু আরো আগে থেকে অনেকে ছিল, কাজ করছে, তো আমি একদম আউটসাইডার একজন। তো খুব স্বাভাবিক যখন ক্যাম্পেইনগুলো আসে, এরকম কয়েকটা, মানে খুব ফিউ আমি বলবো, যে এরকম 2-1বার আমি ফেস করেছি, যে হয়েছে যে ফর নো রিজন হয়তো আমি বাদ পড়েছি, বা আমাকে নিয়েও হয়তো আর নেয়নি, অন্য একজনকে দিয়ে করিয়েছে, এরকম হয়েছে, ফেস করেছি। আপনার পেমেন্ট সিস্টেমটা কেমন হয়? লাইক আপনি কাজ করার পরে তারা পেমেন্ট করে দেয়, নাকি আপনি 50% অ্যাডভান্স? আগে তো কাজ করতাম, তারপর পেমেন্টের কোনো খবরই থাকতো না, এটা নিয়েও অনেক ঝামেলা হতো যে পেমেন্ট পাই না। বাট এখন চেষ্টা করি, হ্যাঁ অনেক ঝামেলা হয়েছে, বাট এখন দেখা যায় যে 50% অ্যাডভান্স নিয়ে রাখার চেষ্টা করি। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। প্রচুর ভিডিও তৈরি করেছেন, বিভিন্ন কন্টেম্পোরারি বিষয় নিয়ে তৈরি করেছেন, এবং এখনো কাজ করে যাচ্ছেন। এর মাঝখানে আপনি ইউটিউব প্ল্যাটফর্মেও গেলেন, এবং এখানে আপনার 7 লাখের মতো সাবস্ক্রাইবার। সেম ভিডিও কি আপনি ইউটিউবে দিচ্ছেন, নাকি সেম, কোনো রকম কোনো চেঞ্জেস নাই? ওকে। ইনফ্যাক্ট আমি মনে হয় এখনো ফেসবুকেই বেশি অ্যাক্টিভ, ইউটিউব নিয়ে আমি খুব একটা এখনো ওরকম গুছানো হতে পারি নাই। মানে ইউজুয়ালি দেখা যায় যারা ইউটিউবার্স তারা খুব সুন্দর করে তাদের চ্যানেলটাকে অর্গানাইজ করে রেখেছে, বাট আমার মনে হয় আমার চ্যানেলটা দেখলে এখনো মনে হবে যে এটা কি চ্যানেল, এখনো অর্গানাইজ না। আপনার সাধারণত ভিডিওগুলোর ডিউরেশন থাকে 3 থেকে 3.5 মিনিট, হ্যাঁ, নাকি এর থেকে বেশি? 10 মিনিটেরও হয়। তো এই 3 থেকে 3.5 মিনিটের একটা ভিডিও বা মোস্ট পপুলার একটা ভিডিওর জন্য কি পরিমাণ এফোর্ট দিতে হয়, টাইম কি পরিমাণ লাগে? 3-3.5 মিনিটের ভিডিওর জন্য দেখা যায় পুরো একদিন লাগে শুট করতে, হয়তো তারপর সারা রাত যদি আমি জেগে এডিট করি, নেক্সট ডেতে হয়তো আমি আপলোডে চলে যেতে পারবো, এরকম। আর ব্র্যান্ড থাকলে অনেক দিন সময় লাগে, হিউজ টাইম। হ্যাঁ, তবে নিজের কন্টেন্ট হলে আমি তাড়াতাড়ি দিয়ে ফেলতে পারি। আপনার আইফোনটা কেমন সাপোর্ট দিচ্ছে আপনাকে? অনেক ভালো। এই প্রশ্নটার পেছনে কারণ আছে। মাঝখানে শামসের সাথে আমার খুব ওর পেজ নিয়ে কথা হতো, ও যেহেতু ফোন দিয়েই কন্টেন্ট বানাতো, সো ওকে আমি সাজেস্ট করি যে আপনি একটা আইফোনই কেনেন, এটা হচ্ছে বেটার। অ্যান্ড মোস্ট ইন্টারেস্টিংলি তখনও আমি আইফোন ইউজ করি না। আচ্ছা, এখনকার ইনকাম কিরকম ফেসবুক ইউটিউব মিলে?
ফেসবুকের অবস্থা এখন একটু খারাপ, ইনকাম আগের মতনই একটু কমেছে। ইউটিউবেরটা আমার কাছে মনে হয় যে একরকমই আছে, হ্যাঁ খুব যে বেশি আসে এমন না, বাট তাও ভালো যে কনসিস্টেন্ট জিনিস। সো আমি যদি এখন আপনার রেভিনিউ বলি মান্থলি, আমরা কি 2.5-3 লাখ বা 5 লাখ এরকম বলতে পারবো? যদি ব্র্যান্ডের গুলো আবার অ্যাড করি তাহলে ভালোই। ওকে, এরকমই। ওকে, সো এই যে ইনকামটা এটা 7 এর মতন, 5 থেকে 7 লাখ পার মান্থ, আলহামদুলিল্লাহ। চাকরি করে এটা কি পরিমাণ সম্ভব? হতো না, একদমই সম্ভব ছিল না। কিন্তু আমাদের কিন্তু মাঝে মাঝে প্রেশার হাই হয়ে যায়, আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর। আমাদের পেজে একটা সমস্যা, আমরা সমাধান করবো কিভাবে আমরা জানি না, কার সাথে যোগাযোগ করবো আমরা জানি না, পেজটার রিচ কমে গেছে, পেজটাতে কোনো একটা কপিরাইট এসছে, পেজটাতে কোনো একটা কমিউনিটি গাইডলাইন এসছে, কি করা উচিত আমরা বুঝি না। এরকম স্টেজ নিশ্চয়ই পার করেছেন? একদম, মানে আবার ডিপ্রেশনে চলে গিয়েছিলাম, যেহেতু এটাই আমার একমাত্র প্রফেশন, হ্যাঁ ইনকাম সোর্সও একটাই। তো আমি চিন্তা করলাম এটা না থাকলে তো আবার আমি নাই, আমাকে তো সবাই এটা দিয়েই চিনেছে আসলে। তো এরকম হয়েছিল, ফেক কপিরাইট স্ট্রাইকের কারণে আমার পেজটা প্রায় ডিসেবল হয়ে যেত। কিন্তু মানে অনেক দেখা যায় কি আসলে এটা যে কারা দেয় এটা তো আসলে জানা যায় না। তো এটা নিয়ে আমি ভাইয়াকেও নক করেছিলাম, আমি অনেক মানুষকে নক করেছি। আমি দেখলাম যে আসলে আমরা কেউই এই ব্যাপারে আসলে জানি না এটা আসলে কি প্রবলেম, এটার সলিউশনও নাই কোনো। আমি ফেসবুকে অনেক ইমেল দিয়েছিলাম যে এটা আমার কন্টেন্ট, আরেকজন কেন স্ট্রাইক দিচ্ছে, বাট ফেসবুক থেকে কোনো রকম খুব একটা ভালো রিপ্লাই পাওয়া যায় না। ওদের রিপ্লাইগুলো মনে হচ্ছে যে এআই যেরকম এরকম অটো রিপ্লাই দিচ্ছে বারবার। তো কোনো সলিউশন পাইনি, লাস্টে একজনকে অনেক টাকা দিয়ে তারপরে এই স্ট্রাইকগুলো উঠাতে হয়েছে। তার মানে এখানেও থার্ড পার্টি আছে, তারা অনেক পাওয়ারফুল সামহাউ। সো এখানে একটা জিনিস চিন্তা করে দেখেন, এখন আমাদের এই যে ডিসকাশনটা, এই ডিসকাশনের খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট কিন্তু এখানে এসছে। প্রথম কথা হচ্ছে ক্রিয়েটিভিটি থাকলে আজকের যুগটা এত চমৎকার একটা সময় আপনি অতিবাহিত করছেন, যেখানে আসলে আপনার ওই বিভিন্ন টেলিভিশন চ্যানেল বা রেডিওতে বা অন্য কোথাও গিয়ে আপনার ধন্না ধরার কিছু নাই। আপনার যদি একটা ফেসবুক চ্যানেল থাকে, আপনার যদি একটা ইউটিউব চ্যানেল থাকে, ইউ ক্যান বি স্টার। তারপরে আবার রাতারাতি আপনি চাইলে ওখানে আবার জিরো বনে যেতে পারেন, এবং সেই জিরোটা কেন হবেন আমরা কিন্তু জানি না। ফেসবুকের এই জায়গাটা একটা বড় পরিবর্তন আসা উচিত। ট্রু, রাইট ম্যানেজারের একটা অপশন আছে, এটা যদি থাকে কন্টেন্টগুলোতে, যদি আমি রাইট ম্যানেজার অন করে দেই তাহলে হয়তো স্ট্রাইকটা ওইভাবে আসতে পারে না। এখন পর্যন্ত আমার রাইট ম্যানেজার ছিল, বাট আমি এটাকে ইউজ করি নাই, এর জন্য আমি পুরা ধরাটা খেয়েছিলাম। তো 13টা কপিরাইট স্ট্রাইক চলে আসছিল, পেজটা পুরা রেড কালারের হয়ে গেছে, যেটা যে কোনো সময় ডিসেবল হয়ে যাবে। আচ্ছা, পরে অনেক জায়গায় ঘোরাঘুরি করে একদম পুলিশ পর্যন্ত গিয়েছিলাম, অনেক কোনো লাভই হয়নি। আচ্ছা, এখানে আরেকটা বিষয় আমরা একটু আসতে চাই। আমাদের এখানে পুলিশ পর্যন্ত যেহেতু আপনি গিয়েছেন, কতটুকু আসলে সিকিউরড আমাদের এই কাজগুলা, মানে পুলিশের জায়গা থেকে সহায়তার জায়গাটাও কতটুকু আমরা পারফেক্টলি পাই? না, এই জিনিসগুলো অনেকে বুঝেই না এখনো। আমার কাছে মনে হয় বাংলাদেশে এগুলোর সাথে অনেকেই ইউজ টু না, যেটার সলিউশন কি হতে পারে, প্রবলেমটা কি বোঝাতেই অনেক টাফ হয়ে যাচ্ছিল আমার ক্ষেত্রে। তো যাক, পরে আমি একজনকে, এরকম অনেকেই আছে যারা নাকি বলে যে আপু আমি স্ট্রাইক তুলে দিতে পারবো, এটা আরেকটা বড় সমস্যা। হ্যাঁ, তো পেমেন্ট, আবার যে স্ট্রাইক দিয়েছে সেও আমার কাছে টাকা চাচ্ছিল। তো আমি চিন্তা করলাম সে আমার কাছে অনেক টাকা চাচ্ছিল যে স্ট্রাইক দিয়েছে। আমি আবার খুব রাগের মাথায় তার সাথে মিসবিহেভ করে ফেলি, তারপরে দেখি আরো 4টা স্ট্রাইক আসে এরকম। পরে আরেকজনকে দিয়ে স্ট্রাইকগুলো আমি তোলাতে হয় এবং তাকেও আমার টাকাই দিতে হয়। তারপরে এরপর থেকে তো আমি রাইট ম্যানেজার সবসময় অন করে রাখি, আর দেখা যায় কতদিন আসলে এইভাবে টিকে থাকা যায়। এই জায়গাটা প্রচন্ড ভালনারেবল। ফেসবুকেরও এমনিতেও মানে এটাকে বলে সাপোর্ট সেন্টারটা, এটাও কিন্তু বাংলাদেশে খুব একটা একদমই না, রাইট, কোনো হেল্প পাওয়া যায় না। সো আমি একটা সাম্রাজ্য গড়ে তুললাম, কিন্তু সেটা সিকিউরিটির কারণে যে কোনো সময় ধূলিসাৎ হয়ে যেতে পারে। এটা একটা ফেসবুকের একটা বিশাল দুর্বলতা। আমি জানি না ইউটিউবে কখনো আপনি ধরনের সমস্যা ফেস করেছেন কিনা? ইউটিউবে একদম মানে ডাইরেক্টলি কমিউনিকেট করা যায়, রাইট। ওনাদের ওখানে লোকই থাকে, তাদের সাথে চ্যাট করা যাচ্ছে, রাইট। মানে অনেক আমি হেল্প পেয়েছি ইউটিউবে, রাইট। দেখা গেছে আমার কন্টেন্ট নিয়ে আরেকটা চ্যানেল আপলোড দিচ্ছিল এবং ওইটা থেকে আবার সে রেভিনিউ আর্ন করছিল। তো আমি আবার এটা ইউটিউবে কমপ্লেন করার পরে তারা সাথে সাথে ওই চ্যানেলটাকে দেখি যে নেই, হ্যাঁ একদম নেই ওই চ্যানেলটা, রাইট। এবং এইটাই হচ্ছে কম্পারেটিভলি সুবিধাটা। মানে আপনারা যদি কেউ ক্যারিয়ার করতে চান যে আমি আসলে সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক ক্যারিয়ার করব, তাহলে আপনার এই প্রস অ্যান্ড কনসগুলো জানা উচিত। আমরা এখানে খুব গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় এখানে নিয়ে আসছি। একটা হচ্ছে ফেসবুকের এত বড় একটা প্রবলেম, সেটার জন্য থার্ড পার্টির সহযোগিতা নেওয়া যায়।
সো এই থার্ড পার্টিরা কারা সেটা বের করাটাও কিন্তু আপনার জায়গা থেকে খুব মুশকিল। কেউ এসে বলবে ভাই আমি সলভ করে দিতে পারবো, আমি সলভ করে দিতে পারবো, আপনি কাকে দিয়ে আসলে সলভ করাবেন, দেখা গেল সেখানেও আপনি বিপদে পড়তে পারেন। কিন্তু ইউটিউবের ক্ষেত্রে ডেফিনেটলি এটা অন্যরকম একটা জগৎ, এবং এই জন্য কন্টেন্ট ক্রিয়েটরদের মনে হয় ইউটিউবই সবচেয়ে পছন্দের জায়গা। হ্যাঁ, আমার যে ইনকাম ওখান থেকে এত কম আসে কম্পেয়ার টু ফেসবুক ইনকাম, কিন্তু আমি কিন্তু হ্যাপি যে আমার ফেসবুক না থাকলেও কম আসুক, বাট আমি ইউটিউবে অ্যাক্টিভ থাকবো এরকম। বাট যতদিন ফেসবুক আছে এটাকে কাজে লাগিয়ে যাব। এক্স্যাক্টলি। এখানে আরেকটা প্রশ্ন আসতে পারে আমাদের দর্শকরা যেহেতু এতক্ষণ দেখছেন, যে অনেকের মনে হতে পারে থার্ড পার্টি আসলে কারা। থার্ড পার্টি যে কারা এটা আসলে বলা যায় না। হ্যাঁ, থার্ড পার্টি আসলে যে কেউই হইতে পারে, এবং থার্ড পার্টি আসলে কিভাবে কাজ করছে, কার মাধ্যমে কাজ করছে, সে ফেসবুকের কাছ থেকে বা সোশ্যাল মিডিয়ার কাছ থেকে কিভাবে সুবিধা নিচ্ছে, এটা আসলে বলা খুবই মুশকিল। হ্যাঁ, এবং অনেকের ফেস ভেরিফিকেশনের ক্ষেত্রে তারা কাজ করেন, অনেকে এই যে আজকে শামস যেটা বললো যে কপিরাইট তোলার ক্ষেত্রে তারা কাজ করেন, এবং এটা আমি আজকে ফার্স্ট আপনার কাছ থেকে শুনলাম। আমি এর আগে জানতাম না যে কপিরাইট পর্যন্ত তাদের হাতে আছে। তো যাই হোক, দিন শেষে আমার মনে হয় এই প্রবলেমগুলো থেকে বের হয়ে আসা উচিত, নইলে এটা ফেসবুকের জন্য অনেক বড় একটা প্রবলেম। কারণ আমরা যদি কন্টেন্ট না দেই, প্ল্যাটফর্মটা তো আলটিমেটলি সার্ভাইভ করবে না, তাই না? আমাদেরও একটা সিকিউরিটি এনশিওর করা উচিত। ফিউচার প্ল্যানগুলো একটু শুনতে চাই। লাইক আপনি এখন যে ধরনের কন্টেন্ট করছেন, এটা নিয়ে এগিয়ে যাবেন নাকি আরো অন্যদিকেও টার্ন করার কোনো চিন্তা ভাবনা আছে? না, আমি 2020-তে যখন আমার কন্টেন্ট খুব ভাইরাল হচ্ছিল, তখনই কিন্তু অনেক জায়গা থেকে অনেক কাজের অফার এসেছে, বাট আমি যাইনি। ফ্যামিলি থেকেও বাধা ছিল, আবার আমিও ভাবলাম যে আমারটা তো আরামের কাজ, আমি এত কষ্ট কেন করব, ওসব কাজ তো অনেক কষ্ট, নাটক বা টিভিসি। তাও শখ করে একটা টিভিসি করেছিলাম, হ্যাঁ, কিন্তু ওইটা করে আবার শিক্ষা হয়ে গেছে যে এত কষ্ট, ভোর থেকে রাত 12টা-1টা পর্যন্ত টানা শুট। মানে এটা দেখে আমি বুঝি যে আমি মানে বাসা থেকে কেউ বলেনি, আমি নিজের ইচ্ছে এটা করেছি, একটু মানে এক্সপেরিয়েন্স নেওয়ার জন্য। আমরা তো বাইরে থেকে আসলে মনে করি যে আরে 30 সেকেন্ডের একটা অ্যাড, কিছুই না, আর সাজগোজ করে ইজি, বাট এটা অনেক কঠিন কাজ। আমি দেখেছি একটা অনেক বড় টিম কাজ করে এটার পেছনে, এবং ঘন্টার পর ঘন্টা শুট চলছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে বারবার টেক নিতে হচ্ছে। হ্যাঁ, আর আমি যেহেতু নতুন, আমি আরো ভয় পাচ্ছি, তো হচ্ছে না, তো অনেক কষ্ট আমার কাছে মনে হয়েছে। এরপরে আপনি একদম পুরোপুরি তওবা আমি যে না, আমার কন্টেন্টের কাজ অনেক শান্তির, এটাই করব আমি। ওকে, আপনার কাজগুলো সাধারণত এখন কিভাবে হয়? মানে আপনি যখন একটা কন্টেন্ট বানান, আপনার ফুল প্রসেসটা আমি একটু শুনতে চাই। আচ্ছা, যদি ব্র্যান্ড না থাকে সেক্ষেত্রে তো আমি একদম আমার নিজের মতো করে কাজ করি, যে হঠাৎ করে আমার মাথায় একটা আইডিয়া আসলো, আমি সাথে সাথে এটা শুট করে ফেললাম, এডিট করে ফেললাম, আপলোড করে ফেললাম সবগুলো প্ল্যাটফর্মে, ব্যাস ওখান থেকে আমার ডলার আসছে, আর চিন্তা নেই। কিন্তু যদি ব্র্যান্ড থাকে সেই ক্ষেত্রে আগে আমাকে একটা স্ক্রিপ্ট রেডি করতে হয়, তাদের কাছে সেটা পাঠাতে হয়, হ্যাঁ, ওরা অ্যাপ্রুভাল দিবে, অ্যান্ড দেন আমি শুটে যাব। সেটার জন্য আমার কয়েকদিন সময় নিতে হয়। শুট শেষ হলে ড্রাফট পাঠাবো তাদের কাছে, আবার তাদের যদি কোনো ফিডব্যাক থাকে তখন আমি আবার হয়তো রিশুট, দরকার হলে রিশুট করলাম বা ঠিকঠাক করে আবার পাঠালাম। ফাইনাল অ্যাপ্রুভাল পেয়ে গেলে তখন আমি আপলোডে যাই। তো এটা একটু লং প্রসেস। সো আপনার পুরো কাজটা আপনি একাই করেন? তার মানে একদম একা। হাজবেন্ড কতটুকু প্রাউড ফিল করে আপনাকে নিয়ে? অনেক, মানে আমি কন্টেন্ট যে বানাচ্ছি, আমার কন্টেন্ট বাসার সবাই দেখে এমন মানে অবজেকশন দেয়নি আজ পর্যন্ত যে এটা দিও না, এটা করো না। হ্যাঁ, সবাই আরো খুশি হয়। আর আমিও মাথায় এটা রাখি যে আমার কন্টেন্ট আমার মা বাবা দেখবে, অনেক সিনিয়র মানুষজন দেখে, হাজব্যান্ডের ফ্যামিলিরও অনেকে দেখে, তো আমি ভাবি যে না, বুঝে শুনেই কাজ করতে হবে। আমি নিজে যেন লজ্জিত না হই যে এটা যে দেখানো যাবে না, সবাই দেখলে আমি লজ্জা পাবো, এরকম কিছু আমি কখনোই বানাবো না। শামস, আমরা সময়টা শেষ করে ফেলেছি। আপনি যখন সি দ্য স্মাইল, আমরা যখন অনুষ্ঠানটা শুরু করি তখন শামস খুব ভয় পাচ্ছিল যে আমি এতক্ষণ ধরে কি বলবো। আমার মনে হয় আমরা খুব ভালোই সময় পার করেছি, এবং ডেফিনেটলি আমি আপনার ফ্যান, অনেক বড় একজন ফ্যান, এবং আপনার কন্টেন্ট আমি একসময় প্রচুর দেখতাম, এখনও দেখি। তবে এটা ঠিক যে নিজে থেকেও সমাজকে খুব সুন্দর করে হিউমারাস ওয়েতে একটা মেসেজ দেওয়া যায়, এটা আপনি করে চলেছেন। এবং বাংলাদেশে যারা কন্টেন্ট ক্রিয়েশনে ক্যারিয়ার করতে চায় তাদের মধ্যে আপনি অনেকের ইন্সপিরেশন। আমাদের দোয়া থাকবে, শুভকামনা থাকবে আপনার ভবিষ্যতের জন্য। থ্যাংক ইউ ভাইয়া, অনেক ভালো থাকবেন। থ্যাংক ইউ। থট অফ শামসকে নিয়ে আমাদের আজকের এপিসোডটা এখানে শেষ হচ্ছে। দর্শক, আগামী শনিবার রাত 9টায় আরও একজন অতিথিকে নিয়ে আমি আরজে কিবরিয়া আপনাদের সামনে চলে আসবো। সে পর্যন্ত সবাইকে ভালো থাকতে হবে, সবাইকে ভালো রাখতে হবে, সেই প্রত্যাশায় আজকের মতো এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।